আমরা তো সবাই চিন্তা করি, তাই না? কিন্তু কখনো কি এমন হয়েছে যে একটা খুব সাধারণ কথা বা একটা ছোট ভুল মাথায় এমনভাবে আটকে গেছে যে ঘন্টার পর ঘন্টা ওটাই ঘুরছে? আজকের আলোচনা ঠিক এই বিষয় নিয়ে, অতিরিক্ত চিন্তাভাবনা বা যাকে আমরা বলি ওভার থিঙ্কিং। আর এই আলোচনার গভীরে যাওয়ার জন্য আমাদের হাতে একটা অসাধারণ বই আছে, ডক্টর সুসান নোলেন ওয়াক্সেমার লেখা উইমেন হু থিঙ্ক টু মাচ। আমরা চেষ্টা করব বইটার একেবারে ভেতরে ঢুকে এর মূল ধারণাগুলো বুঝতে। যেমন এই অতিরিক্ত চিন্তা বলতে লেখিকা ঠিক কী বলতে চেয়েছেন, কেন তিনি বিশেষভাবে নারীদের কথা বলছেন, আর সবচেয়ে বড় কথা, এই চক্র থেকে বেরোনোর পথই বা কী। ঠিক তাই, কারণ বিষয়টা কিন্তু শুধু মন খারাপের নয়। ডক্টর নোলেন ওয়াক্সেমা তার গবেষণায় দেখিয়েছেন যে এই অতিরিক্ত চিন্তার চক্র, যেটাকে তিনি বলছেন রুমিশন, সেটা ডিপ্রেশন বা অ্যাংজাইটির মতো বড় মানসিক সমস্যার একটা প্রধান কারণ হতে পারে। তাই আজকের আলোচনাটা শুধু ইন্টারেস্টিং নয়, আমার মনে হয় খুব জরুরিও। চলুন তাহলে শুরু করা যাক। এই যে ওভারথিঙ্কিং শব্দটা আমরা তো আজকাল প্রায়ই ব্যবহার করি, কিন্তু সাধারণ চিন্তা একটা সমস্যা নিয়ে ভাবা, সেটার সাথে এর পার্থক্যটা ঠিক কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখিকা বলছেন মূল পার্থক্যটা হলো উদ্দেশ্য আর ফলাফলে। স্বাস্থ্যকর চিন্তা বা প্রবলেম সলভিং হলো সক্রিয়, এর একটা লক্ষ্য থাকে। ধরুন অফিসে আপনার একটা ভুল হয়েছে, আপনি ভাবছেন আচ্ছা এটা কিভাবে ঠিক করা যায়। এখানে আপনার চিন্তা একটা সমাধানের দিকে এগোচ্ছে। কিন্তু ওভারথিঙ্কিং বা রুমিশন হলো নিষ্ক্রিয়, একই জায়গায় শুধু ঘুরপাক খাওয়া। একদম। রুমিশনে আপনি সমাধানের দিকে না গিয়ে বরং সমস্যাটা আর তার ফলে আপনার কেমন লাগছে সেটার উপরই মনোযোগ দেন। চিন্তাগুলো হয় এরকম, আমি কেন এমনটা করলাম, আমারই সব দোষ, সবাই আমাকে নিয়ে কি ভাবছে। খেয়াল করে দেখুন, এই চিন্তাগুলোর কোনোটাই কিন্তু আপনাকে সমাধানের দিকে নিচ্ছে না। এটা একটা বদ্ধ বৃত্তের মতো। লেখিকা এটাকে একটা মানসিক চোরাবালির সাথে তুলনা করেছেন। আপনি যত বেরোনোর জন্য ছটফট করবেন ততই যেন ডুবে যাবেন। এই চোরাবালির তুলনাটা তো দারুণ, কারণ অনুভূতিটা ঠিক ওই রকমই হয়। মনে হয় যেন আমি খুব ভাবছি, কিন্তু আসলে এক চুলও এগোতে পারছি না, শুধু শক্তি নষ্ট হচ্ছে। ঠিক তাই। আর এই শক্তি ক্ষয়টাই সবচেয়ে মারাত্মক, কারণ এটা আপনার সমস্যা সমাধানের যে আসল ক্ষমতা সেটাকেই ধীরে ধীরে নষ্ট করে দেয়। আপনি এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে যখন সমাধানের কোনো সুযোগ আসেও সেটাকে কাজে লাগানোর মতো মানসিক জোর থাকে না। আচ্ছা, এই ব্যাপারটা তো পরিষ্কার হলো, কিন্তু এবার বইটার সবচেয়ে নির্দিষ্ট দিকটাতে আসি। শিরোনামটা উইমেন হু থিঙ্ক টু মাচ। লেখিকা কেন এত স্পষ্টভাবে শুধু নারীদের কথা বলছেন? তার মানে কি পুরুষরা ওভারথিঙ্কিং করেন না? চমৎকার প্রশ্ন, আর এটার উত্তরই বইটার একেবারে কেন্দ্রে আছে। লেখিকা কিন্তু মোটেই বলছেন না যে পুরুষরা ওভারথিঙ্কিং করেন না, বরং তার গবেষণা যেটা বলছে সেটা হলো মানসিক চাপ সামলানোর পদ্ধতিতে নারী আর পুরুষের মধ্যে একটা বড় পার্থক্য দেখা যায়। পরিসংখ্যান বলছে নারীদের মধ্যে এই রুমিশন বা নিষ্ক্রিয় চিন্তার চক্রে আটকে পড়ার প্রবণতাটা অনেক বেশি। আর পুরুষদের ক্ষেত্রে? পুরুষদের মধ্যে দেখা যায় অ্যাকশন ওরিয়েন্টেড বা ডিস্ট্র্যাক্টিং একটা স্টাইল। ব্যাপারটা একটু ভেঙে বললে ভালো হয়, ডিস্ট্র্যাক্টিং বলতে ঠিক কি বোঝাচ্ছে? ধরুন একই ধরনের মানসিক চাপে একজন পুরুষ হয়তো বন্ধুদের সাথে খেলতে চলে গেলেন বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেললেন, এটা হলো ডিস্ট্র্যাকশন। আর ডক্টর নোলেন ওয়াক্সেমা বলছেন এর পেছনের কারণটা কিন্তু বায়োলজিক্যাল নয়, বরং সামাজিক। সামাজিক আমাদের সোশ্যালাইজেশন বা বেড়ে ওঠার পদ্ধতির কথা বলছেন? হ্যাঁ, একদম। লেখিকা বলছেন ছোটবেলা থেকেই মেয়েদেরকে তাদের আবেগ বা অনুভূতি নিয়ে কথা বলতে উৎসাহিত করা হয়। তোমার কেন মন খারাপ, কি হয়েছে খুলে বলো, এই ধরনের কথা। এর ফলে তারা নিজেদের অনুভূতির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে। আর ছেলেদের ক্ষেত্রে ঠিক উল্টোটা? ঠিক, ছেলেদের শেখানো হয় আবেগ চেপে রাখতে। ছেলেরা কাঁদে না, যাও খেলে এসো। এই কথাগুলো তাদের আবেগ থেকে দূরে সরিয়ে দেয়। ফলে বড় হয়েও মানসিক চাপে পড়লে মেয়েরা সেই আবেগের বৃত্তে ঘুরতে থাকে, আর ছেলেরা অন্য কোনো কাজের মাধ্যমে সেটা ভুলতে চেষ্টা করে। এটা তো একটা দারুণ ব্যাখ্যা। তার বিষয়টা স্টেরিওটাইপ নয়, বরং আমাদের বেড়ে ওঠার পদ্ধতির একটা ফল। লেখিকা কি আর কোনো কারণের কথা বলেছেন? হ্যাঁ, তিনি আরও একটা গুরুত্বপূর্ণ দিকের কথা বলেছেন, নারীদের জীবনে অনিশ্চয়তা এবং নিয়ন্ত্রণের অভাব।
অনেক ক্ষেত্রেই, যেমন ধরুন সম্পর্ক বা পরিবারে, তাদের ওপর অনেক কিছু নির্ভর করলেও সব কিছুর ওপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। আচ্ছা। আর যখন আমাদের কোনো পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ কম থাকে, তখন সেই বিষয়ে নিষ্ক্রিয়ভাবে চিন্তা করার প্রবণতা বেড়ে যায়। কারণ তখন আমাদের মগজ মনে করে অন্তত চিন্তা করে হলেও সে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আর কি। বাহ, তার মানে ওভারথিংকিং আসলে নিয়ন্ত্রণের একটা ভ্রম তৈরি করে। এবার বইয়ের উপশিরোনামের পরের অংশে আসি, যেটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে, অ্যান্ড রিক্লেম ইয়োর লাইফ, এবং আপনার জীবন পুনরুদ্ধার করুন। এ কথাটা বেশ গভীর। আমরা ঠিক কি হারিয়ে ফেলি যে তা পুনরুদ্ধার করার প্রয়োজন হয়? আমরা অনেক কিছু হারাই। প্রথমত, আমরা বর্তমান মুহূর্তটাকে হারাই। যখন আমাদের মন অতীতে বা ভবিষ্যতের দুশ্চিন্তায় মগ্ন থাকে, তখন আমাদের চারপাশের ছোট ছোট আনন্দ, সুযোগ সবই চোখ এড়িয়ে যায়। আপনি হয়তো বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছেন, কিন্তু আপনার মাথায় ঘুরছে গত সপ্তাহের বসের বলা একটা কথা। ফলে আপনি শারীরিকভাবে সেখানে থাকলেও মানসিকভাবে অনুপস্থিত। অর্থাৎ জীবনটা চলতে থাকে, কিন্তু আমরা সেই চলার অংশ হতে পারি না, একজন দর্শকের মতো হয়ে যাই। ঠিক তাই। দ্বিতীয়ত, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। বইটিতে লেখিকা দেখিয়েছেন রুমিশন কিভাবে ডিসিশন প্যারালাইসিস বা সিদ্ধান্তহীনতার জন্ম দেয়। একটা সাধারণ সিদ্ধান্ত নিতেও ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ চলতে থাকে। এর ফলে আত্মবিশ্বাস মারাত্মকভাবে কমে যায়। আর সম্পর্কের উপর এর প্রভাবটা কি? সম্পর্কের ক্ষেত্রে এটা মারাত্মক হতে পারে, কারণ ওভারথিঙ্কাররা প্রায়ই সঙ্গীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের চুলচেরা বিশ্লেষণ করেন। ও কেন আমাকে ফোন করল না, নিশ্চয় রেগে আছে। এই ধরনের চিন্তাগুলো সম্পর্কের বিশ্বাস আর স্বতঃস্ফূর্ততাকে নষ্ট করে দেয়। বুঝতে পারছি। ফলে জীবন পুনরুদ্ধার করার অর্থ হল এই মানসিক অনুপস্থিতি, এই সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে এসে আবার জীবনের চালকের আসনে বসা, বর্তমান মুহূর্তটাকে উপভোগ করা, নিজের ওপর বিশ্বাস রাখা, এটাই। এই আলোচনাটা শুনে আমার মনে হচ্ছে এটা অনেকের জন্যই খুব পরিচিত একটা ছবি। তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটাই আসি, বইটি কি কোনো সমাধানের পথ দেখিয়েছে? হাউ টু ব্রেক ফ্রি, এই চক্র ভাঙার বাস্তবসম্মত উপায়গুলো কি? এটা কি শুধু পজিটিভ ভাবো ধরনের উপদেশ? না না, একেবারেই ওসব ফাঁপা উপদেশ নয়। ডক্টর নোলেন হোয়েক সেমা খুব নির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত কিছু কৌশলের কথা বলেছেন। প্রথম এবং সবচেয়ে জরুরি কৌশলটা হলো রুমিশন শুরু হওয়ার সাথে সাথেই সেটাকে চিনে ফেলা এবং মনটাকে অন্যদিকে সরিয়ে নেওয়া। কিন্তু এটা তো শুনতে যতটা সহজ, করাটা ততটাই কঠিন। যখন মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, তখন মন সরানো তো প্রায় অসম্ভব। ঠিক, আর সেই জন্যই লেখিকা বলছেন আপনার একটা রিডাইরেকশন প্ল্যান আগে থেকেই তৈরি রাখতে হবে। এমন কোনো কাজ বাছতে হবে যা আপনার মনোযোগ পুরোপুরি দাবি করে, যেমন একটা নতুন রেসিপি দেখে রান্না করা বা একটা জটিল পাজল মেলানো। এই ধরনের কাজ আপনার মগজকে অন্যদিকে ব্যস্ত রাখতে বাধ্য করবে। মূল আইডিয়াটা হলো 5 থেকে 10 মিনিটের জন্য হলেও ওই চিন্তার বৃত্তটাকে ভেঙে দেওয়া। আচ্ছা, এটা একটা উপায় হলো। আর কিছু? দ্বিতীয় একটা দারুণ কৌশল হলো বড় অস্পষ্ট সমস্যাকে ছোট ছোট পদক্ষেপে ভেঙে ফেলা। রুমিশনের একটা বড় কারণ হলো সমস্যাটাকে অনেক বড় আর সমাধানহীন বলে মনে হওয়া। যেমন, আমার কেরিয়ারে কিছুই হচ্ছে না। হ্যাঁ, এই চিন্তাটা তো প্যারালাইজ করে দেয়। একদম। লেখিকা বলছেন এই ধরনের চিন্তাকে চ্যালেঞ্জ করুন, নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি এমন কি একটা ছোট কাজ করতে পারি যা আমাকে 1 ইঞ্চিও হলেও এগিয়ে নিয়ে যাবে। যেমন, আমার কেরিয়ারে কিছুই হচ্ছে না, এর বদলে ভাবুন আজ আমি শুধু সিভিটা আপডেট করব। এই ছোট পদক্ষেপটা আপনাকে নিষ্ক্রিয় হতাশা থেকে সক্রিয়তার দিকে নিয়ে যাবে। তার মানে চিন্তার ফোকাসটাকে সমস্যা থেকে সরিয়ে সমাধানের প্রথম ধাপের দিকে নিয়ে আসা। ঠিক। আর তৃতীয় একটা কৌশল হলো নিজের জন্য চিন্তার সময় বা ওরি টাইম নির্দিষ্ট করা। এটা শুনতে অদ্ভুত লাগলেও খুব কার্যকর। চিন্তার জন্য আলাদা সময়? হ্যাঁ, আপনি আপনার মগজকে বলতে পারেন, আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে ভাবব, কিন্তু এখন নয়, আজ বিকেল 5টা থেকে 5:15 পর্যন্ত। দিনের বাকি সময়ে যখনই চিন্তাটা আসবে নিজেকে মনে করাবেন এখন নয়, ওটার জন্য তো সময় দেওয়াই আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন ওই নির্দিষ্ট সময়টা আসে তখন চিন্তার তীব্রতা অনেকটাই কমে যায়। এটা তো দারুণ একটা আইডিয়া। চিন্তাকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা না করে বরং তাকে একটা সীমানার মধ্যে বেঁধে ফেলা। একদম। মূল কথা হলো চিন্তার দাসে পরিণত না হয়ে চিন্তার নিয়ন্ত্রক হয়ে ওঠা।
বোঝা যে আপনার মাথায় আসা সব চিন্তাই সত্যি নয়, আর সব চিন্তাকেই গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা যদি এক জায়গায় করি, প্রথমত ওভারথিংকিং শুধু দুশ্চিন্তা নয়, এটা একটা নিষ্ক্রিয় মানসিক চক্র যা আমাদের শক্তি শেষ করে দেয়। দ্বিতীয়ত, ডক্টর নোলেন হোয়েক্সেমার গবেষণা অনুযায়ী সামাজিক কারণে এই প্রবণতা নারীদের মধ্যে বেশি দেখা যায়, যদিও এটা যে কারোরই হতে পারে। এবং তৃতীয় ও সবচেয়ে আশার কথা হলো, এটা একটা অভ্যাস, আর সঠিক কৌশল দিয়ে এই অভ্যাস বদলানো সম্ভব। জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনা, মানে জীবন পুনরুদ্ধার করার সত্যি সম্ভব। আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যেতে চাই। আমরা প্রায়ই আমাদের চিন্তাকে ভালো বা খারাপ, পজিটিভ বা নেগেটিভ, এই দুই ভাগে ভাগ করি। কিন্তু কি হবে যদি আমরা এই বিচারটা একটু বদলে ফেলি? পরের বার যখন কোনো চিন্তার চক্রে আটকে যাবেন, নিজেকে এটা কি ভালো চিন্তা এই প্রশ্ন না করে বরং প্রশ্ন করুন, এই মুহূর্তে এই চিন্তাটা কি আমার কোনো কাজে আসছে? এটা কি আমাকে সমাধানের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আরও বেশি করে চোরাবালিতে ডুবিয়ে দিচ্ছে? এই একটা প্রশ্নই হয়তো আপনাকে চিন্তার দাসত্ব থেকে মুক্তির পথে এক ধাপ এগিয়ে দেবে।